বাংলার ক্লাস শেষ হয়েছে। আজকে বাংলার মধ্যে দিয়ে আলোচনা করব। কিন্তু আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে আজকের নবমতম ক্লাসে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের টার্গেট মাফিক চলছি। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। খুব দ্রুতই শুরু করব আমাদের নির্ধারিত ক্লাস। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, রুবিনা আক্তার মৌ, ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রোনাউনের সর্বশেষ দেখেছিলাম মেবি ওয়ান অফ নিয়ে কিছু ব্যাপার স্যাপার দেখেছিলাম, এবং সেখানে আপনাদের বলেছিলাম যদি ওয়ান অফ থাকে তাহলে পজিটিভ হবে হচ্ছে আপনার হিজ অথবা হার, আর যদি শুধু ওয়ান থাকে তাহলে পজিটিভ হবে হচ্ছে আপনার ওয়ান্স। আমার মনে হয় এই পর্যন্ত আমাদের সর্বশেষ আলোচনা হয়েছিল। আমরা সেখান থেকে আজকে আবার শুরু করব ইনশাআল্লাহ। যদি আমি শুধু ওয়ান নিয়ে কথা বলতে চাই, শুধু ওয়ান নিয়ে কথা বলি, দেখেন আপনারা সবাই লিখবেন ওয়ান হলো ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন বা অনির্দিষ্টবাচক সর্বনাম। ওয়ান হলো ইনডিফিনাইট প্রোনাউন বা অনির্দিষ্টবাচক সর্বনাম। কথা ক্লিয়ার? ওয়ান হলো ইনডিফিনাইট প্রোনাউন বা অনির্দিষ্টবাচক সর্বনাম। আচ্ছা, 2 নম্বর লিখেন ওয়ানের সাবজেক্ট হলো ওয়ান এবং পজেসিভ হলো ওয়ানের সাবজেক্ট হলো ওয়ান এবং পজেসিভ হলো ওয়ান্স। কেমন? আচ্ছা, থ্যাংক ইউ। বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেন সবাই, ওয়ানের সাথে হি কমা সি কমা দে, হিজ কমা হার কমা দেয়ার। ওয়ানের সাথে হি কমা সি কমা দে হিজ কমা হার কমা দেয়ার এর কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? আবারও বলতেছি, ওয়ান আর ওয়ান অফ এক জিনিস নয়। আচ্ছা, এবার ওয়ান প্লাস হচ্ছে আপনার ভার্ব, আর ওয়ানের সাথে অ্যাপোস্ট্রোফি এস, ওয়ান পজিটিভ অ্যাডজেক্টিভ, এর পরে বসে হচ্ছে আপনার নাউন। কেমন? ওয়ান প্লাস ভার্ব, ওয়ানের পরে হচ্ছে আপনার ভার্ব বসবে, আর ওয়ান্স এর পরে হচ্ছে আপনার নাউন বসবে। কথা ক্লিয়ার? ওয়ান আর ওয়ান অফ এক জিনিস নয়। আবারও বলতেছি, ওয়ান এবং ওয়ান অফ এক জিনিস নয়। এই পার্থক্যটা আমরা ইতিমধ্যে দেখছি আমার মনে হয়। কেমন শিক্ষার্থী ভাই বোনেরা, একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। তোলা হলে একটু ইয়েস লিখবেন বা ডান লিখবেন। অথবা ডান লিখবেন সবাই। আচ্ছা, আসেন আমরা একটু উদাহরণ দেখবো। আমি অনুরোধ করে বলি উত্তর করার দরকার নাই, একটু খাতায় তোলেন, যেটা উত্তর করতে বলবো সেটা করবেন। সেটা হচ্ছে, সবাই লিখেন হচ্ছে ওয়ান শুড বি কেয়ারফুল about one's oblique, his oblique, her oblique, my oblique, their parents.
ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট, আমি উত্তর করতে বলি নাই, হ্যাঁ খাতায় তুলতে বলেছি, উত্তর করার দরকার নাই, খাতায় একটু তুলবেন দয়া করে। নো নিড টু রাইট ডাউন দ্য অ্যান্সার অন কমেন্ট বক্স। এটা তোলা হলে যে বিষয়টা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, দেখেন এই ওয়ান দ্বারা পৃথিবীর যে কোনো মানুষকে বোঝায়। এই ওয়ান মানে হচ্ছে আপনার একজন। এখন এই বাক্যটা বাংলা করতে গেলে যেটা হয়, একজনের উচিত একজনের পিতামাতার, তার পিতামাতার না, একজনের উচিত একজনের পিতামাতার সেবা করা। কথা ক্লিয়ার? একজনের উচিত একজনের পিতামাতার কি করা? সেবা করা। আমি যদি এখানে বলতাম আই শুড বি কেয়ারফুল, আমার উচিত আই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হার প্যারেন্টস, হবে না। পোলাপান আভা চৌধুরী, আপনার এই প্রশ্নটা দেখতে দেখতে আমি বিব্রত। এই প্রশ্নটা আপনি ইনবক্সে করেন। 19তম নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছি, কোন বইটা পড়লে ভালো হবে, আর আপনি কোন বিষয়ের জন্য বলতেছেন, এটা ইংলিশ না ম্যাথ না সবকিছু মিলে গাইড বই? এই একটা প্রশ্ন আপনি ইনবক্সে করেন, কমন সেন্সটা কাজে লাগান। যেটা বোঝাতে চাচ্ছি, দেখেন আমি যদি বলি আই, তাহলে আমার উচিত তার বাপ মায়ের, মানে আমার গার্লফ্রেন্ডের বাপ মায়ের সেবা করা উচিত না আমার বাপ মায়ের সেবা করা উচিত? বলেন, কথা বুঝতেছেন কিনা? তাহলে আমার উচিত, আমার শুড বি কেয়ারফুল অ্যাবাউট মাই প্যারেন্টস, আমার উচিত আমার বাবা মায়ের সেবা করা। প্রেমে পড়লে পোলাপান যদি একটু গার্লফ্রেন্ডের বাবা মায়ের ব্যাপারে একটু বেশি কেয়ারি হয়ে যায়, এটাই সত্যি কথা। আমার উচিত আমার বাবা মায়ের সেবা করা। যদি এখানে হি দেয় তাহলে হবে হিজ প্যারেন্টস, যদি এখানে সি দেই তাহলে হবে হার প্যারেন্ট, যদি এখানে দে দেই তাহলে অবশ্যই কি হবে? দেয়ার প্যারেন্টস। তাদের উচিত তাদের বাবা মায়ের সেবা করা। কথা ক্লিয়ার? যদি বাস্তবতা এমনটাই হয়, যদি বাস্তবতা এমনটাই হয়, ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে ওয়ান যেহেতু আছে, ওয়ান্স এর অবশ্যই কি হবে? ওয়ান্স হবে, রাইট? যদি গল্পটা এভাবে সাজাইতাম, যদি এমনটা হইতো যে ওয়ান অফ দা সানস, সন্তানদের একজনের উচিত, এবার উত্তরটা কি হবে এবার বলেন? ওয়ান অফ দা সানস, সন্তানদের একজনের উচিত। সন্তানদের একজনের উচিত, আমার কথা বুঝতেছেন কিনা? কয় তখন হবে দেয়ার হবে। এমএস রাসেল, ওয়ান অফ দা সানস, সন্তানদের একজনের উচিত, শুড। দেয়ার কেন হবে রাসেল? শামিমা ইয়াসমিন, দেয়ার কেন হবে? সন্তানদের একজন। গতকালকে ক্লাস দেখলে, লাস্ট ক্লাস দেখলে আর দেয়ার বলতেন না, তাহলে অবশ্যই হিজ। যদি বলতাম ওয়ান অফ দা ডটার্স, ওয়ান অফ দা ডটার্স বা ওয়ান অফ মাই সিস্টার্স, আমার বোনদের একজনের উচিত, ওয়ান অফ মাই সিস্টার্স, তাহলে কি হইতো এবার? জয়দেব রয়, হার হবে না শোনা। সন্তান সান, সান ছেলে, ছেলে ছেলে, ছেলের জন্য হার হয় না শোনা, হিজ হয়। যদি ওয়ান থাকতো তাহলে অ্যান্সার হইতো ওয়ান্স। যদি ওয়ান অফ দা সানস থাকে তাহলে অ্যান্সার হবে তোমার হিজ। যদি ওয়ান অফ মাই সিস্টার বা ডটার্স থাকে, ওয়ান অফ দা ডটার্স থাকে, কন্যাদের মধ্যে, বোনদের মধ্যে একজনের উচিত, তখন হবে হার। কথা বুঝো নাই? এই জায়গাগুলো, পরিবর্তনগুলো মাথায় বুঝতে হবে, মাথায় নিতে হবে। কথা ক্লিয়ার? যদি বুঝতে পারো তাহলে এই 3 নাম্বার প্রশ্নটা একটু সলভ করে দেখাও। 3 নাম্বার প্রশ্নটা একটু সলভ করো তো ভাই। দ্য মোর হিমোগ্লোবিন, এটাই কিন্তু বাক্য, এটাই ফ্রি হ্যান্ড রাইটিং, এর ভিতরে ডিগ্রি আছে। দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, আমি একটু আগেই বললাম, খেয়াল করেন, দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান, ওয়ানটা হচ্ছে সাবজেক্ট, এরপরে হয় কিন্তু ভার্ব। দেখেন মেলে কিনা? একটু আগেই বললাম ওয়ান প্লাস ভার্ব, অর্থাৎ ওয়ানটা হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব। দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু ড্যাশ সেলস। এই ওয়ান মানে হচ্ছে 850 কোটি মানুষের
প্রথম কথা হচ্ছে এই ওয়ানটা হচ্ছে 850 কোটি মানুষের যে কেউ, কথা ক্লিয়ার? তাহলে এমনটা হবে না আমার দেহে অধিক অক্সিজেন থাকবে, সরি হিমোগ্লোবিন থাকবে, আর তোমার দেহে তোমার কোষে অধিক অক্সিজেন ক্যারি করবে, এমনটা হবে না। হিমোগ্লোবিন যদি আমার দেহে থাকে আমার কোষে অধিক অক্সিজেন বহন করবে, হিমোগ্লোবিন যদি তোমার দেহে থাকে অক্সিজেনটা তোমার দেহেই বহন করবে, হিমোগ্লোবিন যে একজনের দেহে থাকবে সেই একজনের দেহেই বহন করবে অক্সিজেন। এটা হচ্ছে বাস্তবতা। এই কারণে এটা ইটস হওয়ার সুযোগ নাই, দেয়ার হওয়ার সুযোগ নাই, আওয়ার হওয়ার সুযোগ নাই, অবশ্যই হবে তোমার হচ্ছে ওয়ান্স। কথা ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার 6 নাম্বারটা দেখো তো পারো কিনা। কোশ্চেন নাম্বার 6, জয়দেব। আচ্ছা, হুমায়ুন কবির উল্টাপাল্টা উত্তর করার চেয়ে মানে চুপ থাকেন। লাস্ট ক্লাস যদি দেখে থাকেন তাহলে এগুলো পারবেন। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম এগুলো ওয়ান অফ, লাস্ট ক্লাসে ওয়ান অফ, আইদার অফ, ওয়ান অফ, আইদার অফ, এরপরে হচ্ছে নেইদার অফ, এগুলো নিয়ে কথা বলেছিলাম লাস্ট ক্লাসে, রাইট? থ্যাংক ইউ। এখানে মিন বলা আছে, মিন, মিন মানে হচ্ছে পুরুষ, মিন মানে হচ্ছে পুরুষ। আচ্ছা, দেয়ার হবে না, দেম তো হবেই না, ইটস হবে না, অবশ্যই কি হবে? হিজ হবে। হিজ সান এডুকেটেড, নেইদার অফ দ্য টু মেন, হিজ সান এডুকেটেড। তামান্না সেতু, দেয়ার কেন হবে? লাস্ট ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম, কথা ক্লিয়ার? লাস্ট ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম, বলেছিলাম ওয়ান অফ, ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, পজিটিভটা হবে সিঙ্গুলার, পজিটিভ হবে হিজ অথবা হার, ওয়ান্স অথবা দেয়ার হবে না। আর এই ওয়ান অফ এর জায়গায়, ওয়ান অফ এর জায়গায় ইচ অফ, ওয়ান অফ এর জায়গায় ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, অনেক কিছু বসতে পারে। এই বিষয়গুলো গত লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আপনি মনে করবেন কেন হুমায়ুন কবির? এত মনে করার কি আছে? লাস্ট ক্লাসে যখন এই ব্যাপারগুলোতে শতসিদ্ধ ব্যাখ্যা দেওয়া হয়েছে, আপনি মনে করে সবকিছু করেন কেন? মনে হয় যে মেয়েটা আপনাকে ভালোবাসে, একটু হাসি দিলেও ভালোবেসে গেল, তাই তো? এরপরে যাওয়ার পরে দেখবেন এক লাথি টুপ করে পদ্মা সেতুতে ফেলে দিবে। সবকিছু ওয়াই ইউ জাস্ট মনে করা, কথা ক্লিয়ার? কেন মনে করবেন? মনে করা চলবে না। আচ্ছা, এবার আসেন আরেকটু সামনের দিকে যাই। সেটা হচ্ছে, আমি দেখেন লাস্ট ক্লাসে যদি এখানে রাখা সম্ভব হইতো আমি দেখাইতাম। লাস্ট ক্লাসে এগুলো আলোচনা করেছি। লিখেন আইদার, এরপরে লিখেন নেইদার, এরপরে লিখেন ইচ, ইচ প্রসঙ্গ। আচ্ছা, আইদার, নেইদার, ইচ প্রসঙ্গ, এগুলো ইতোমধ্যে আলোচনা হয়েছে, সেই কারণে এগুলো নিয়ে নতুন করে আর আলোচনা করতে চাচ্ছি না। এখান থেকে ভিন্ন কিছু বিষয় বের করতে চাচ্ছি। সেটা হচ্ছে আইদার মানে, আইদার মানে লিখেন মোট দুজন, আইদার মানে লিখেন মোট দুইজন, এবং এবং বোঝাবে, বোঝাবে দুজনকেই। আইদার মানে মোট দুইজন এবং বোঝাবে দুইজনকে। দেখেন দুটা পার্ট, আইদার মানে মোট দুইজন এবং বোঝাবে দুইজনকে। এই জায়গাতে আপনারা বেশিরভাগই ভুল করেন। আমি যদি বলি আমার বাবার নাম মুজিবুর রহমান, শ্বশুরের নাম সালেক মোল্লা, এবার বিনয়ের সাথে বলবো, যদি জিজ্ঞেস করি আমার বাবার নাম কি, তাহলে সালেক মোল্লা উত্তর দিয়েন না, কেননা উনি আমার শ্বশুর। সেখানেও দুইটা পার্ট, একটা হচ্ছে দুইজন, মোট দুইজন, এবং বোঝাবে দুজনকেই। ওকে, একইভাবে লিখেন হচ্ছে নেইদার, নেইদার লিখেন মোট দুজন, মোট দুজন এবং, মোট দুজন এবং বোঝাবে, বোঝাবে একজনও না। খেয়াল করেন, মোট দুজন এবং বোঝাবে একজনও না। আর 3 নাম্বার লিখেন হচ্ছে আপনার ইচ, ইচ মানে লিখেন দুইয়ের অধিক,
ইচ মানে দুইয়ের অধিক, দুইয়ের অধিক, কিন্তু কিন্তু বোঝাবে, বোঝাবে, কিন্তু বোঝাবে প্রত্যেককে। ইচ মানে দুইয়ের অধিক, কিন্তু বোঝাবে প্রত্যেককে। কেমন? আমি উদাহরণ দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। সবগুলোরই দেখেন ডাবল পার্ট আছে। মোট দুইজন, মোট দুইজন বোঝাবে একজনও না। এখানে ইস মানে দুইয়ের অধিক, বোঝাবে প্রত্যেককে। প্রত্যেকেরই দেখেন ডাবল পার্ট আছে। যেই প্রশ্ন করব সেটা উত্তর দিবেন, যেই প্রশ্ন বলবো সেটা উত্তর করবেন। কেমন? শিক্ষার্থী ভাই বোনেরা একটু জানাবেন সাউন্ড সিস্টেম, আচ্ছা সরি, তোলা হলে একটু জানাবেন। কথাটা বলতে বলতে অনেকবার বলছি তো। আচ্ছা, এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, ছোট্ট একটা প্রশ্ন দেই। আমরা কিন্তু পড়েছি ওয়ান অফ, আইদার অফ, আচ্ছা আইদার অফ দা, মনে করেন বয়েস, আইদার অফ দা বয়েস আমরা পড়েছি। ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল, আইদার অফ এর পরে নাউন প্লুরাল। আচ্ছা, আইদার অফ দা বয়েস ভার্ব কিন্তু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার মানে এস বাই এস, গেটস এ প্লাস ইন দা এক্সাম। ওকে, প্রথম প্রশ্ন আপনাদের কাছে, এই বাক্যে, এই বাক্যে বালক কয়জন? এই বাক্যে বালক কয়জন প্লিজ? এই বাক্যে বালক কয়জন বলেন তো? মাশাআল্লাহ, এই তো, এই তো সুন্দর। আক্তারুজ্জামান, থ্যাঙ্কস আ লট। কেউ ভুলভাল উত্তর দেন নাই। এই বাক্যে বালক কয়জন? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, এই বাক্যে বালক যদি দুইজন হয়, এ প্লাস পাইছে কয়জন? এ প্লাসও পাইছে দুইজন। আইদার মানে দুইজন, বোঝাবে দুইজনকে। এ বাক্যে বালক, মনে রাখবেন আইদার মিনস টু। আইদার মানে দুইজন, এ প্লাসও পাইছে দুইজন। ব্যাপারটা এমন না কেকের মতো, একটা কেক যেভাবে দুইজন ভাগ করে খাওয়া যায়, ব্যাপারটা এমন না যে একটা এ প্লাস দুইজনা ভাগ করে নিয়েছে। দুইজন বালক আলাদা আলাদা ভাবে দুইজনই এ প্লাস পাইছে। খুব ভালো করে মনে রাখেন। তাহলে এখানে বয়েস সংখ্যা টু শব্দ না থাকলেও এখানে বয়েস অটোমেটিক দুইজন এবং বোঝাবে দুইজনকে। কথা বুঝাইতে পারছি? থ্যাংক ইউ। এবার যদি বলি, খেয়াল করে দেখেন, নেইদার, neither, neither of the boys, neither of the boys gets a plus in the exam, neither of the boys gets a plus in the exam। এবার দুই নাম্বার বাক্যে আমাকে একটু বলবেন, এই বাক্যে বালক কয়জন? এই বাক্যে, দুই নাম্বার বাক্যে বালক কয়জন একটু বলেন প্লিজ। দুই নাম্বার বাক্যে বালক কয়জন বলেন তো, ভুল করেন না। না সামান্তা, এই যে বলতেছি, না 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 সামান্তা, ভালো করে খেয়াল করে দেখেন। সামান্তা, বলা হচ্ছে নেইদার মানেও মোট দুইজন, নেইদার মানে মোট দুইজন। খেয়াল করেন, আমি কিন্তু এই অংশটুকু প্রশ্ন করছি যে নেইদার মানে কয়জন, উত্তর হবে দুইজন। এবং যদি বলি, প্রশ্ন করি যদি এ প্লাস পাইছে কয়জন, আপনি তখন বলবেন একজনও না। সো প্রশ্ন, উত্তর হবে, উত্তর হবে ফার্স্ট পার্ট, মানে কিন্তু উত্তর দিবেন সেকেন্ড পার্ট, তাহলে সম্পর্ক বদলে যাবে। আমি কিন্তুর পরে যেতে বলি নাই, কিন্তুর আগে প্রশ্ন করছি। আপনি মানেন আর না মানেন, এখানে বালকের ম্যাক্সিমাম সংখ্যা টু বয়েস, এটা কখনো থ্রি বয়েস হবে না। আইদার মানেও দুইজন, নেইদার মানেও দুইজন। কথা ক্লিয়ার? আরেকটা রোমান্টিক উদাহরণ দিই, রোমান্টিক উদাহরণ দিই। কেমন? আমি যদি বলি, খেয়াল করেন, আইদার, আইদার অফ দ্য গার্লস, আইদার অফ দ্য গার্লস মনে করেন লাভস মি। কথা ক্লিয়ার? আইদার অফ দ্য গার্লস লাভস মি। এখানে মেয়ে কয়জন? দুইজন। আমাকে ভালোবাসে কয়জন? দুইজন। বাংলা একটা সিনেমা ছিল, আপনাদের মনে আছে কিনা, দুই বধূ এক স্বামী, শাবনূর, মান্না, মৌসুমী। একটা বিখ্যাত গানও আছে, ভালোবাসতে চেয়ে আমি দূরে সরে গেলাম, কাছে আসতে সে তোমার, এরকম একটা গান আছে। তাহলে এখানে মেয়ে কয়জন? দুইজন। আমাকে ভালোবাসে কয়জন? দুইজন। এবার যদি বলি, নেইদার, নেইদার অফ দ্য গার্লস
neither of the girls loves me, বাস্তবতা হচ্ছে এখানে মেয়েও আছে দুইজন, কিন্তু আমাকে একজনও ভালোবাসে না। ব্যাপারটা এমন, যে বাসায় টিউশনি পড়াইতে গেলাম ওর সাথে প্রেম, ওর আবার খালাতো বোন আছে সুন্দর, ওর সাথে প্রেম, দুইজনের সাথে একসাথে চক্কর চলছিল। যখন দুইজন জানতে পারলো যে ও ডাবল টাইমিং করতেছে, এখন দুইজনে মনে করেন আমার লাথিতে ফেলাই দিছে, এখন আমার আর কেউ ভালোবাসে না। বাট আমি মাথার ভিতর যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আইদার আর নেইদার মানে হচ্ছে টু, আইদার আর নেইদার মানে টু। প্রথম বাক্যের বাংলা হচ্ছে দুইজনের প্রত্যেকেই আমাকে ভালোবাসে, আর দ্বিতীয় বাক্যের বাংলা হচ্ছে দুইজনের কেউ আমাকে আর ভালোবাসে না। জেনে গেছে আমি একটা টাউট বাটপার, কথা কি বুঝছেন কিনা? এটা হচ্ছে বাস্তবতা। তো এই কারণে প্রশ্ন যেটা আপনি ইভেন এই যে দেখেন না লাস্ট প্রশ্ন, এই যে নেইদার, এখানে যদি টু শব্দটা নাও থাকতো, যদি শুধু মিন থাকতো, মিন, যদি টু শব্দটা নাও থাকতো, আপনাকে যদি কেউ প্রশ্ন করে এখানে পুরুষ মানুষ কয়জন, এখানে পুরুষ বা মানুষ কয়জন, আপনাকে উত্তর দিতে হইতো দুইজন। আচ্ছা, এবার অর্থ দাঁড়াচ্ছে কি, এই যে দুইজন পুরুষ মানুষের কেউ চায় না যে তার সন্তান শিক্ষিত হোক, এটা হচ্ছে ফ্যাক্ট। মানে মানুষ দুইজন, কিন্তু তাদের কেউ চায় না তার সন্তান হিজ, তাদের সন্তান না, দুইজনের কেই চায় না তার সন্তান শিক্ষিত হোক। কথা বুঝাইতে পারছি? সেখানে দেয়ার হওয়ার কোনো সুযোগ নাই, এখানে হবে হিজ। যদি উইমেন থাকতো, উইমেন থাকতো, যে দুইজন নারীর কেউ চায় না তার সন্তান শিক্ষিত হোক, তখন এখানে কি হইতো হার। এই সম্পর্কগুলো না বুঝে শুধুমাত্র আপনি ইচ্ছা মতো দিবেন, এমনটা হওয়ার কোনো সুযোগ নাই। আক্তারুজ্জামান আকাশ, কথা বুঝাইতে পারছি? দিস ইজ দ্য ফ্যাক্ট। ইয়েস, আবারও বলতেছি, যদি এখানে টু শব্দ নাও থাকে, ম্যাক্সিমাম সংখ্যা হচ্ছে দুইজন। এবার যদি বলতাম, খেয়াল করে দেখেন, এবার যদি বলতাম আইদার দিয়ে, আইদার, যদি বলতাম আইদার, সরি ইচ, ইচ, ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্লাস ইন দ্য এক্সাম, ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্লাস ইন দ্য এক্সাম। এই বাক্যে মিনিমাম সংখ্যা কত বলতে পারেন? অর্থাৎ এই বাক্যে বয়েজের মিনিমাম সংখ্যা কত? এই বাক্যে বয়েজের মিনিমাম সংখ্যা কত বলতে পারেন কেউ? দুইয়ের অধিক। মিনিমাম হচ্ছে কি জানেন? মিনিমাম তিনজন। যারা বুঝছেন তাদেরকে থ্যাংক ইউ। মিনিমাম তিনজন, এরপরে শত শত হতে পারে। ঠিক আছে না? আপনার ব্যাচে 50 জন স্টুডেন্ট আছে, মনে করেন আপনি ল্যাবরেটরি স্কুল, শহরের স্কুলগুলোতে দেখা যায় অধিকাংশ এ প্লাস পায়। আপনার ব্যাচে 50 জন আছে, যার প্রত্যেকেই এ প্লাস পেয়েছেন। একটা এ প্লাস 50 জন ভাগ করে নিয়েছেন, ব্যাপারটা এমন না, 50 জনের প্রত্যেকে এ প্লাস পেয়েছেন। সো আইদার, নেইদার এবং ইচ, আশা করি এখান থেকে কারেকশনে প্রশ্ন হয়, এবং এই যে সংখ্যাগত একটা ব্যাপার আছে, এটা আশা করি বুঝতে পেরেছেন। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, যদি ক্লিয়ার হন তাহলে আসেন আমরা একটু সামনের দিকে যাই, আরো কিছু কনফিউশন নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে দেশের নামের পরিবর্তে প্রোনাউন। লেখেন দেশের নামের পরিবর্তে প্রোনাউনের ব্যবহার বা প্রোনাউন। দেশের নামের পরিবর্তে প্রোনাউন। আচ্ছা, একটা দেশের নামের পরিবর্তে ধরেন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, এর পরিবর্তে ইট ইউজ হতে পারে, সে ইউজ হতে পারে, আবার দে ইউজ হতে পারে, তিনটা হতে পারে। এমনিতেই তো আমরা দেশকে মাতৃভূমি বা মায়ের সাথে তুলনা করি, সে যে হবে এটা নিঃসন্দেহ। দেশ কখনো পুরুষ হয় না, মা, মাতৃভূমি এগুলো হচ্ছে নারীর সাথে তুলনা করা হয়, নর্মালি সি হয়। আমরা দেখবো কোথায় ইট আর কোথায় হচ্ছে দে, সেটাও দেখবো আরেকবার, সমস্যা নাই। তাহলে এক নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখেন, যে দেশের নাম দ্বারা, দেশের নাম দ্বারা যদি ভৌগোলিক সীমারেখা, দেশের নাম দ্বারা যদি ভৌগোলিক সীমারেখা বা জিওগ্রাফিক্যাল ইউনিট বোঝায়,
ইউনিট বোঝায়, দেশের নাম দ্বারা যদি ভৌগোলিক সীমারেখা বা জিওগ্রাফিক্যাল ইউনিট বোঝায়, তবে দেশের দেশের নামের পরিবর্তে ব্যবহৃত হয় ইট। দেশের নামের পরিবর্তে ব্যবহৃত হয় ইট। কথা ক্লিয়ার জেন্টলম্যান? আচ্ছা, যে লাইনটা বক্স করবেন সেটা হচ্ছে ভৌগোলিক সীমারেখা বা জিওগ্রাফিক্যাল ইউনিট। যেমন বাংলাদেশের আয়তন, এটা একটা ভৌগোলিক সীমারেখা বা জিওগ্রাফিক্যাল ইউনিট। কথা ক্লিয়ার? তাহলে দেশের নাম দ্বারা যদি ভৌগোলিক সীমারেখা বা জিওগ্রাফিক্যাল ইউনিট বোঝায়, তাহলে সেক্ষেত্রে এর পরিবর্তে দেশের নামের পরিবর্তে কি ব্যবহৃত হবে? ইট ব্যবহৃত হবে, ইট। তাহলে উদাহরণ দেখে আসেন আমরা। লিখেন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তাহলে এই যে স্মল কান্ট্রি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? আয়তন বোঝাচ্ছে। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট it has a large population. It has a large population. খেয়াল করে দেখেন, বাংলাদেশ is a small country but it has a large population. বাংলাদেশ একটি কি বলে গরিব দেশ, ছোট দেশ, কিন্তু ইহার বড় জনসংখ্যা অনেক বড়, ব্যাপক। ইট দ্বারা কারে বোঝাচ্ছে? বাংলাদেশকে বোঝাচ্ছে। কথা বুঝাইতে পারছি? তাহলে দেশের নামের পরিবর্তে যদি দেশের নাম দ্বারা ভৌগোলিক সীমারেখা জিওগ্রাফিক্যাল ইউনিট বোঝায়, তাহলে দেশের নামের পরিবর্তে ইট ব্যবহৃত হয়। নাম্বার 2 যেটা লেখেন, দেশের নাম দ্বারা যদি লিখেন পলিটিক্যাল ইউনিট, দেশের নাম দ্বারা যদি পলিটিক্যাল ইউনিট বা ইকোনমিক্যাল ইউনিট বোঝায়, দেশের নাম দ্বারা যদি পলিটিক্যাল ইউনিট বা ইকোনমিক্যাল ইউনিট বোঝায়, সেক্ষেত্রে দেশের নামের পরিবর্তে সি ব্যবহৃত হয়। কথা ক্লিয়ার? পলিটিক্যাল ইউনিট অথবা ইকোনমিক্যাল মানে হচ্ছে, দেখেন আমাদের ভূগর্ভে অনেক কি আছে? গ্যাস আছে, এটা মাতৃভূমি আর কি। হ্যাঁ, তাহলে যেমন আমি বলতে পারি যে বাংলাদেশ prides in her golden sun, অর্থাৎ 71-এর যে সূর্য সন্তান ছিল, এগুলো বাংলাদেশের একটা অহংকারের জায়গা। প্রাইডস ইন, মনে রাখবেন, খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন, প্রাউড অফ, এই প্রাউডটা হয় অ্যাডজেক্টিভ। আর বলেছিলাম প্রাইড নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। কথা ক্লিয়ার? এটা এমনটাও বলতে পারতেন যে বাংলাদেশ takes pride in her golden sun. কথা ক্লিয়ার? বাংলাদেশ গর্ববোধ করে ইন হার গোল্ডেন সান। এই হাতটা কিভাবে আসলো? বাংলাদেশ 1971 ডেফিনেটলি এটা পলিটিক্যাল ইউনিট। বাংলাদেশ তার মাতৃগর্ভে অনেক কিছু আছে, কথা বুঝছেন কিনা? তার জমিগুলো অনেক উর্বর, নিঃসন্দেহে পলিটিক্যাল না, ইকোনমিক্যাল ইউনিট। এই জাতীয় সেন্স বোঝাইতে আপনাকে ইউজ করতে হবে সি অথবা হার। কথা ক্লিয়ার জেন্টলম্যান? 3 নাম্বার যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কারেকশনের প্রশ্ন হয়। 3 নাম্বার জায়গা থেকে কারেকশনের প্রশ্ন হয়, এটা ভালো করে মাথায় রাখেন। 3 নাম্বার জায়গা থেকে কারেকশনের প্রশ্ন হয়। আচ্ছা, লিখেন দেশের নাম দ্বারা খেলার দলকে বোঝাতে, দেশের নাম দ্বারা খেলার দলকে বোঝাতে দে ব্যবহৃত হয়। কথা ক্লিয়ার? দেশের নাম দ্বারা খেলার দলকে বোঝাতে দে ব্যবহৃত হয়।
দেশের নাম দ্বারা খেলার দলকে বোঝাতে দে ব্যবহৃত হয়। বিষয়টা কিরকম একটু ঠান্ডা মাথায় ভাবেন। আমি যদি বলি বাংলাদেশ, যেমন বাংলাদেশ ইন্ডিয়াতে টেস্ট খেলতে গেছে, বাংলাদেশ উইল ট্রাই হিজ অবলিক ইটস অবলিক হার অবলিক দেয়ার বেস্ট টু বিট India in the upcoming আসন্ন upcoming টেস্ট সিরিজ। ওকে, এবার আপনারাই বলেন এই বাংলাদেশের নামের পরিবর্তে আমরা কি ইউজ করব? হিজ, ইটস, হার না দেয়ার? বলেন। কথা ক্লিয়ার? তামান্না সেতু, তাহলে বাংলাদেশ তাদের সর্বোচ্চটা দিবে। এখানে বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশের মানটা তোমার দের মতো দে। এখানে বাংলাদেশ হচ্ছে তোমার থার্ড পারসন প্লুরাল, সহজ কথা। এখানে বাংলাদেশের মান হচ্ছে দে, দের মানও যা, বাংলাদেশের মানও তাই। সো কোনোভাবেই তুমি হিজ ইউজ করতে পারো না, তুমি ইটস ইউজ করতে পারো না, হার ইউজ করতে পারো না, অবশ্যই তোমাকে ইউজ করতে হবে কি? দে। এবং কারেকশনে একটা প্রশ্ন মাঝে মাঝেই তোমাদের ঘুরে বেড়াই, দেখবা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই প্রশ্নটা প্রায় ঘুরে বেড়ায়, তোমরা ভুল করো। সেটা হচ্ছে অপশন এ, ব্রাজিল, অপশন এ, ব্রাজিল হ্যাভ won the World Cup 3 times. Won the World Cup 3 times. Option B, Brazil has won the World Cup 3 times. বলো কোনটা হবে? এ হবে নাকি বি হবে? থ্যাংক ইউ। এখন অনেকেই কি মনে করে জানো? অনেকেই মনে করে ব্রাজিল থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ হবে না। এখানে ব্রাজিলের মানটা হচ্ছে দের মতো দে। এখানে ব্রাজিল দ্বারা দেশ না, বোঝাচ্ছে খেলার দল। এরপরে যদি ঘাটতারামি করে উত্তর বি দাও, তোমাকে শেখানোর মতো যোগ্যতা আমার নাই। অমিত সরকার, তোমার কি দরকার? হাফেজ আব্দুল্লাহ বি দিছেন কেন? থাপড়ানো দরকার। এইমাত্র শেখার পরেও যদি ভুল উত্তর করেন, তাহলে মনে করেন যে আদর না, থাপড়ানো দরকার। কথা বুঝাইতে পারছি? টিম বোঝাচ্ছে। তো ব্রাজিল দ্বারা এখানে দেশ বোঝাচ্ছে না টিম বোঝাচ্ছে? টিম বোঝালে এখানে ব্রাজিলের মানটা হচ্ছে প্লুরাল, আর প্লুরাল হলে হ্যাজ হবে না, হবে হচ্ছে হ্যাভ। এখানে ব্রাজিলের মানটা দের সমান। দের সাথে কি হ্যাজ হয়? না, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, দের সাথে হ্যাভ হয়। তাহলে আপনি বি দিচ্ছেন কেন? আপনাকে এগুলো বারবার, আপনি তো ভুল করবেন আমি জানি, এই ভুলগুলো থেকে আপনাকে টেনে বের করতে চাচ্ছি। সো যেহেতু টেনে বের করতে চাচ্ছি, আপনিও হাত ধরে উঠে আসেন। কথা ক্লিয়ার কিনা? ও 3 টাইমস, আচ্ছা 5 টাইমস, ওকে 5 টাইমস। বুঝলাম আপনি ব্রাজিল ভক্ত, ক্ষমা করে দেন। ওকে, তাহলে আমি বোঝাচ্ছি, দেখবেন আপনি মাঝে মাঝে অস্ট্রেলিয়া। এবার ভালো করে বলেন তো এটা কি হবে? অস্ট্রেলিয়া উইন অবলিক উইন্স দা সিরিজ। অস্ট্রেলিয়া wins the series regularly.
কাপ্তানও জিতে, টেস্ট ওয়ানডে সবই মোটামুটি জিতে। রিকি পন্টিং এর আমল তো একদম বিধ্বংসী আমল ছিল, কেই তার সাথে খেলতে পারতো না। কি হবে এখন আপনার সমস্যা? আপনি হুজুগে হয়ে উত্তর উইন্স দিবেন আমি জানি, কিন্তু উইন্স দেয়া যাবে না, আপনার নফসকে কন্ট্রোল করতে হবে। টিকটকের ভিতরে মোবাইল টিপতে টিপতে খারাপ কিছু আসলে চোখ সরানো দায়। অস্ট্রেলিয়া অবশ্যই উইন্স হবে না, এটা মান হচ্ছে ডে, বারবার বোঝাচ্ছি ডে, অবশ্যই উইন হবে। এই জাতীয় নিউজগুলো আপনি পাবেন খবরে খবরে বা হচ্ছে ডেইলি স্টার যখন খেলাধুলা হয় চেক করবেন, চেক করলে দেখবেন এই জাতীয় নিউজগুলো পাবেন। এইভাবেই তো বাক্য লেখা হয়। আমি আপনাকে ফ্রি হ্যান্ডই শিখাচ্ছি, এরপরেও আপনি গিয়ে বিভিন্ন সময় কমেন্টে বলবেন ফ্রি হ্যান্ডের কোনো ক্লাস নাই। এগুলোই ফ্রি হ্যান্ড রাইটিং, মানলে মান পাতা, না মানলে ঘাট তেরা পাতা। কথা বুঝাইতে পারছি? দিস ইজ দ্য ইস্যু। সামান্তা পারভেজ মেহরা, আশা করি বুঝতে পারছেন আর কি। হ্যাঁ, আসলে আমরা একটু সামনের দিকে যাই, আরেকটু ইনডিফিনাইট প্রোনাউন সম্পর্কে জেনে আসি। ইনডিফিনাইট প্রোনাউন, আচ্ছা, সেটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন লিখেন এভরি, এরপরে লিখেন হচ্ছে অ্যানি, এরপরে লিখেন হচ্ছে সাম, এরপরে লিখেন হচ্ছে নো। টোটাল দেখেন 4 জন, এভরি, অ্যানি, সাম, নো, রাইট? আচ্ছা, এর সাথে দেন ওয়ান অথবা দেন বডি, ওয়ান অথবা বডি দিলে টোটাল বের হবে দেখেন 8 জন। কথা ক্লিয়ার? 2 জন মিলে সংসার শুরু করে, 2 জন মিলে সংসার শুরু করে এরপরে আস্তে আস্তে বের হয়। খায়রুল ইসলাম আমার কোনো টেক্সট পড়েন না, আচ্ছা ঠিক আছে পড়লাম খায়রুল ইসলাম। এবার যে বিষয়টা বোঝাতে চাচ্ছি খেয়াল করেন, everyone everybody, anyone anybody, someone somebody, no one nobody। ওকে, আচ্ছা ডান। এবার যে বিষয়টা দাঁড়াচ্ছে টোটাল 8 জন বের হবে। এই 8 জনের জন্য আমি 4টা নিয়ম বলবো, 4টা নিয়ম খুবই স্বাভাবিক, এর মধ্যে 3টা খুবই স্বাভাবিক, ন্যাচারাল। একটা বিষয় মনে রাখেন প্লিজ, আমদুল্লাহ হুজুর বলছিল, একটা ভিডিওতে দেখছিলাম, ভালো লাগছিল। স্রোতের দিকে যাওয়া খুব সহজ, শক্তি লাগে না। স্রোত যাচ্ছে, একটা পাতা, একটা মরা ডাল ফেলে দেন, দেখবেন ভেসে ভেসে চলে যাচ্ছে, তার কোনো এনার্জি লাগে না। সবাই মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, প্রেম করতেছে, ওই পর্ন দেখতেছে, আপনিও করতেছেন, ন্যাচারাল। কিন্তু স্রোতের বিপরীতে চলতে কি লাগে? শক্তি লাগে, ইমান লাগে, এটা হচ্ছে বাস্তবতা। আপনি যে জায়গাগুলোতে তথাকথিত ভুল করবেন, বাংলাদেশ দেখলেই এটা দেশ না দলের নাম বিবেচনা না করে আপনি উত্তর হান্ডাই দিবেন, সেই জায়গাগুলোতেই আমি আপনাকে মেকআপ দিতে চাচ্ছি। সেই জায়গাগুলোতেই আপনার উচিত গতানুগতিক ধারায় একদম মনে করেন শক্তিহীন ভাবে চিন্তা না করে শক্তি দিয়ে, এনার্জি দিয়ে, মনোবল দিয়ে, মনোযোগ দিয়ে, আন্তরিকতা দিয়ে চিন্তা করা। ইংলিশের ব্যাপারে আপনাদের মতামত, পারি না, পারবো না, মনের দরজা খুলবো না। মনের দরজা খোলেন, আমি না, ইংলিশটাকে ঢুকতে দেন। কথা ক্লিয়ার? এভরিওয়ান এভরিবডি, এনিওয়ান এনিবডি, সামওয়ান সামবডি। সারাদিন আমি ল্যাপটপে বসে কাজ করি, বই লিখি, নাহলে পড়ি। ইনবক্সে আপনার সমস্যাগুলো লেখেন না ভাই, এই ক্লাসে এসে কমেন্ট আপনাকে ভারী করতে হবে মিয়াজি, আপনাদের নেচার কোনোদিন ভালো হবে না। এভরিওয়ান এভরিবডি, এনিওয়ান এনিবডি, সামওয়ান সামবডি, নো ওয়ান নোবডি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে লিখেন এরা সর্বদাই, এরা সর্বদাই সিঙ্গুলার, মানে থার্ড পারসন সিঙ্গুলার। সুতরাং এরা সর্বদাই সিঙ্গুলার, সুতরাং এদের ভার্ব হবে সিঙ্গুলার। খেয়াল করেন, এরা সর্বদাই সিঙ্গুলার, এদের ভার্ব হবে কি? সিঙ্গুলার। আসেন তার প্রমাণ দেখি। দেখেন তো ভাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন এনিওয়ান, এই যে এনিওয়ান ওই 8টার তালিকায় আছে না নাই? আছে। এবার দেখেন তো এই ভার্বের সাথে এনিওয়ান থার্ড পারসন, এনিওয়ান থার্ড পারসন সিঙ্গুলার, এনিওয়ান থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কি হয়? এস বা ইয়েস। প্রথম লাইনটা কি মিলাতে পারছি? বা প্রথম যে লাইনটা এটা কি মিলছে? বলেন। প্রথম লাইনটা কি মিলছে? এরা সর্বদাই সিঙ্গুলার, এদের ভার্বটা হবে সিঙ্গুলার।
2 নম্বর লাইন। হ্যালো, রুম ঠান্ডা হয়েছে না? ওটা একটু অফ করে দাও, আমি একটু আধা ঘন্টা চালাই। একটু অফ করে সিগন্যাল দাও, তারপর চালাই। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন, এদের লিখেন, এদের এদের অবজেক্ট, এদের অবজেক্ট এবং পজেসিভ অ্যাডজেক্টিভ হবে সিঙ্গুলার। এদের অবজেক্ট এবং পজেসিভ অ্যাডজেক্টিভ হবে সিঙ্গুলার। এদের অবজেক্ট এবং পজেসিভ অ্যাডজেক্টিভ হবে সিঙ্গুলার। এদের এদের অবজেক্ট হবে, হিম অথবা হার। এদের অবজেক্ট হবে হিম অথবা হার। আর পজেসিভ অ্যাডজেক্টিভ হবে হিজ অথবা হার। এদের অবজেক্ট হবে হিম অথবা হার, আর পজেসিভ অ্যাডজেক্টিভ হবে হিজ অথবা হার। বুঝতেছেন ব্যাপারগুলো? আচ্ছা, থ্যাংক ইউ। ভালো করে খেয়াল করেন, এদের অবজেক্ট হবে হিম অথবা হার, এদের পজেসিভ হবে হিজ অথবা কি হবে, হার হবে। ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। আচ্ছা আসেন, যদি বুঝে থাকেন তাহলে আসেন তো এই 1 নাম্বার বাক্যটা আমরা একটু সলভ করি। দেখেন তো ভুলটা আসলে কোথায়। প্রোনাউন কার পরিবর্তে, একটা বিষয় মনে রাখেন, ডিম আগে না মুরগি আগে, সেই সিদ্ধান্ত কিভাবে নিব সেটা না পারলেও মনে রাখবেন নাউন অথবা প্রোনাউন। নাউন কিন্তু আগে, বেসিকলি প্রোনাউনটা নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে বসে, খুবই স্বাভাবিক। আগে প্রোনাউন, পরে হচ্ছে নাউন। বোঝাতে চাচ্ছি, খেয়াল করেন, ইফ এনিওয়ান কলস, যদি কেউ ফোন দেয়, হোয়াইল, মনে করেন আই অ্যাম ইন দ্য ক্লাস, কনফারেন্স না, মনে করেন আই অ্যাম ইন দ্য ক্লাস। আমি আমার পিএস কে বললাম, যদি কেউ ফোন দেয় আই এম ইন দ্য ক্লাস বা আই এম ইন দ্য কনফারেন্স, যখন আমি কনফারেন্সে। প্রশ্ন হচ্ছে টেল, ইম্পারেটিভ সেন্সে আমি তাকে বলছি, মানে তাকে পরামর্শ দিয়ে রাখছি, সেটা হচ্ছে টেল। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই দেম দ্বারা, দেম কিন্তু অবজেক্ট, অর্থাৎ দেম যেই ফর্মে বসে আছে এটা অবজেক্টিভ ফর্মে বসে আছে। আপনার কাছে জানতে চাওয়া, এই দেম দ্বারা কারে বোঝাচ্ছে, আমাকে বা আমরা, না এনিওয়ান কে বোঝাচ্ছে বলেন তো? এনিওয়ান কে বোঝাচ্ছে। এনিওয়ানের অবজেক্ট কি আপনার দেম হবে না হিম অথবা হার হবে? কি হবে? এনিওয়ানের অবজেক্ট দেম হবে না হিম অথবা হার হবে? খুব সিম্পলি চিন্তা করেন, এগুলো হচ্ছে মানে প্যাচের কিছু না। আমি যদি এখানে বলতাম ইফ নামিরা, বাদ দেন, ইফ নামিরা কলস, যদি নামিরা ফোন দেয়, তাহলে এই দেমের পজিশনে আমি কি নিতাম বলেন তো? যদি নামিরা ফোন দেয়, এই উই আর বাদ দেন, আই এম, আমি আবার পিএস কে বললাম, যখন আমি কনফারেন্সে নামিরা যদি ফোন দেয়, পিএস কে বললাম, তাহলে টেল কি হবে? টেল নামিরা, আমার মেয়ে, তাহলে অবশ্যই হার হবে, রাইট? কথা ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো?
তাহলে বোঝাতে চাচ্ছি এখানে আছে এনিওয়ান, যদি কেউ ফোন দেয়, এনিওয়ান কলস হোয়াইল উই আর ইন দ্য কনফারেন্স, টেল দেম, না এখানে হবে টেল হিম অথবা হবে হার, দ্যাট আই উইল রিটার্ন, আমি দিব, দেয়ার কল, না দেয়ার না, এখানে হবে হিজ অথবা হবে হার কলস। এখানে কলটা হচ্ছে কিন্তু তোমার নাউন, এখানে কলটা কি নাউন, খুব সিম্পল, কলটা হচ্ছে এখানে তোমার নাউন। সো এবার খেয়াল করো, দেমের পরিবর্তে হিম অথবা হার, আর এই দেয়ারের পরিবর্তে হিজ অথবা হার কোথায় আছে? আমার মনে হয় উত্তর ডি, এখানে হিম এবং এখানে হচ্ছে হিজ। যদি অপশন থাকতো এখানে হার, এখানে থাকতো হার, তাহলেও রাইট। এগুলো বুঝে কাজ করতে হবে। এবার যে বিষয়টা আমি বলবো, দেখো এই তিনটা বিষয় কিন্তু কমন, অর্থাৎ স্বাভাবিক ওয়েতে স্রোতের অনুকূলে যাচ্ছে, শক্তি নাই। এবার যে লাইনটা দিব এটা তোমার মানতে কষ্ট হতে পারে। প্লাস ইচ্ছিমা, এরা সিঙ্গুলার, এদের ভার্ব সিঙ্গুলার, এদের অবজেক্ট সিঙ্গুলার, পজেসিভ সিঙ্গুলার, কিন্তু 4 নাম্বার যে লাইনটা লিখো, এদের সাবজেক্টিভ প্রোনাউন। তুমি এতদিন পরে আসলা আম্মু, এদের সাবজেক্টিভ প্রোনাউন হবে প্লুরাল তথা দে, এটাই গুরুত্বপূর্ণ। এদের সাবজেক্টিভ প্রোনাউন হবে প্লুরাল তথা দে। কি মা, কি খবর? বস, তোমার আম্মু কই, কি করে? আচ্ছা, সাবজেক্টিভ প্রোনাউন বলতে আমি যেটা বোঝাচ্ছি খেয়াল করে দেখো। সাবজেক্টিভ প্রোনাউন বলতে আমি যা বুঝতে চাচ্ছি, আমি যদি বলি খেয়াল করো, নামিরা, নামিরা ইজ ইটিং, রাইট? নামিরা ইজ ইটিং। ইভেন্ট, 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 হি না সি না দে হবে বলো? তাহলে নামিরার সাবজেক্টিভ প্রোনাউন কি, রাইট? নামিরার সাবজেক্টিভ প্রোনাউন কি বলো? নামিরার সাবজেক্টিভ প্রোনাউন শি। যদি এমনটা থাকে, এভরিওয়ান ইজ ইটিং, সবাই খাচ্ছে, তাহলে আমি যদি বলি ইজেন্ট অবলিগ আরেন্ট, ইভেন্ট অবলিগ আরেন্ট, হি সি না দে, বলো কোনটা হবে? নামিরার জন্য কি দে নিব রে পাগলা? নামিরা কি 8 জনের মধ্যে আছে? নামিরা কি 8 জনের মধ্যে আছে? নামিরাই 8 জনের মধ্যে আছে। নামিরার সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে সি। এখন যখন এখানে আছে এভরিওয়ান, এই এভরিওয়ানের জন্য আমরা নিব দে, আর দের সাথে যায় হচ্ছে তোমার কি আর। এখানে মুখস্থ করার কোনো সুযোগ নাই, এখানে বুঝে কাজ করতে হবে, না বুঝে কাজ করলে বিপদ। এখানে মুখস্থ করার কোনো সুযোগ নাই, নেভার এভার। কথা বুঝাইতে পারছি? ভালো করে খেয়াল করে দেখো প্লিজ। ইয়েস, তাহলে আশা করি বুঝতে পারছো। যদি বুঝেই থাকো তাহলে প্রশ্ন তোমাদের কাছে, সেটা হচ্ছে নোবডি, নোবডি বিলিভস, নোবডি সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস, নোবডি বিলিভস এ লায়ার, রাইট? কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, কথাটা আসলে মিথ্যা। প্রশ্ন হচ্ছে ডু অথবা ডাজ, হি সি না দে, কোনটা হবে? ডু অথবা ডাজ, হি হবে, সি হবে না দে হবে? ইয়েস, এভরিওয়ানের জন্য আসবে দে। থ্যাংক ইউ। তাহলে নোবডির জন্য আমরা কি সিলেক্ট করব? নোবডির জন্য আমরা কি সিলেক্ট করব? হি কে, সি কে না দে কে? অবশ্যই দে। নোবডির জন্য হবে তোমার দে। আর দের সাথে কি ডাজ যায়? না, দের সাথে ডাজ যায় না, দের সাথে কি যায়? ডু যায়। ওই যে লিখছে ডাজ দে, কেমনটা লাগে? তৌফিক, হুজুকে হয়েও না। নোবডির জন্য সিলেক্ট করব দে, আর দের সাথে যে ভার্বটা যায় সেটা নিব, ডাজ না, ডাজ না, ডাজ না। খুব কমন একটা, মানে কমন বলতে খুব বাস্তবসম্মত একটা উদাহরণ বলি। নান ইজ টু নান,
নান ইজ টু নান, আন্ডার দ্য সান, নান ইজ টু নান আন্ডার দ্য সান। আসমানের উপর জমিনের নিচে এই পৃথিবীতে কেউ কারো নয়। এটা মহান উক্তি আমার গুরুর কাছ থেকে শিখেছিলাম। তুমি যদি বাস্তবিক অর্থে দেখো, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটাই দেখবা কোনো না কোনো স্বার্থ। এভরি রিলেশন বেসড অন ট্রানজাকশন। স্বার্থের বাইরে যদি কোনো রিলেশন থাকে সেটা হচ্ছে তোমার মা। তোমার জন্য তোমাকে জীবন দিয়ে ভালোবাসি, এর চেয়ে মিথ্যা কথা হয় না। কেউ কাউরে জীবন দিয়ে ভালোবাসে না, প্রয়োজনে নিজের একাকিত্ব দূর করতে বিপরীত জেন্ডারের কাছে যায়। তারও স্বার্থ আছে, তোমারও স্বার্থ আছে। মাঝখানে একা থাকি মাঝখানে একসাথে থাকতে গিয়ে কিছু ভালোবাসার জন্ম হয়, কিন্তু জীবন দিয়ে ভালোবাসি এটা আসলে যৌক্তিক না। এবং আগামী 6 মাস এই প্রিপারেশনের মোমেন্টে নান ইজ টু নান আন্ডার দ্য সান, এটা তোমাকে মেনে চলতে হবে। এই পৃথিবীতে কেউ কারো নয়। সো নান ইজ টু নান আন্ডার দ্য সান এর ট্যাগ কোশ্চেন কি হবে বলো? ডু দে না, এটা তো নান। নান মানে বাক্যটা নেগেটিভ। নান মানে কি বাক্যটা নেগেটিভ না? নেগেটিভ বাক্য যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে পজিটিভ, হবে আর দে। আর দে, কথা বুঝাইতে পারছি? ডু দে না, হবে আর দে। থ্যাংক ইউ লাবণী। ডু না, ডু না রে পাগল, আর দে, আর দে। ওকে, তাহলে তোমাদের কাছে 2 নাম্বার প্রশ্নটা, 2 নাম্বার প্রশ্ন দেখো তো সলভ করতে পারো কিনা। 2 নাম্বারের প্রবলেমটা কোথায়, কি মনে হচ্ছে তোমার? 2 নাম্বার প্রোনাউনের প্রশ্নগুলো একদম লজিক্যাল। ভাবতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। কারে দ্বারা কি বোঝাচ্ছে এটা না বুঝে অ্যান্সার করা যাবে না। আমি তোমাদের বলছিলাম এভরিওয়ান ওয়াজ এক্সপেক্টেড। আমি বলছিলাম বি ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে তোমার অ্যাক্টিভ, আর বি ভার্বের পরে যদি ভি3 হয় তাহলে হচ্ছে তোমার প্যাসিভ, এবং খুব সুন্দরতম বাংলা আসে। এই কথাগুলো কিন্তু আমি বুঝাইছিলাম। হারুল ইসলাম উত্তর কেন এ করলো আমি বুঝলাম না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এভরিওয়ান সিঙ্গুলার এই কারণে ভার্ব ওয়াজ, সো এই কারণে এ উত্তর হবে না। এ নাম্বারে গ্রামাটিক্যাল কোনো ভুল নাই, এ নাম্বারে গ্রামাটিক্যাল কোনো ভুল নাই। প্রত্যেককে নিয়ে প্রত্যাশা করা হয়েছিল এক্সামে ভালো করার, প্রত্যেককে নিয়েই প্রত্যাশা করা হয়েছিল এক্সামে ভালো করার। খেয়াল করে দেখো, প্রত্যেককে নিয়েই প্রত্যাশা করা হয়েছিল এক্সামে ভালো করার। বিকজ এই অল দ্বারা কারে বোঝাচ্ছে? অলের আগে আছে একটা এভরিওয়ান আর একটা আছে এক্সাম নাউন। তুমি আমার শুধু বলো অল দ্বারা কারে বোঝাচ্ছে? অল। ডি নাম্বার উত্তর হবে না। ডি নাম্বার এমা এই যে নড়ায় না মা, ডি নাম্বার হবে না। ইট দ্বারা এক্সামকে বোঝাচ্ছে। এক্সাম সিঙ্গুলার, এক্সামের পরিবর্তে ডি ইউজ হতে পারে। এ নাম্বার ডি নাম্বারে কোনো ভুল নাই। তুমি বলো যে অল দ্বারা কারে বোঝাচ্ছে? অল। এভরিওয়ান, এভরিওয়ানের সাবজেক্টিভ, এটা কিন্তু ভার্ব। এটা যদি ভার্ব হয়, বিকজ হচ্ছে কনজাংশন, বিকজ যদি কনজাংশন হয়, অলটা হচ্ছে সাবজেক্ট। তোমার কাছে প্রশ্ন, এভরিওয়ান ইজ সাবজেক্ট কি অল, না এভরিওয়ান ইজ সাবজেক্টিভ প্রোনাউন দে? এভরিওয়ান ইজ সাবজেক্টিভ প্রোনাউন কি অল, না এভরিওয়ান ইজ সাবজেক্টিভ প্রোনাউন দে? আরে বাঙালি থাকলে আজীবন কাঙ্গালি। আপনাকে অ্যান্সার করে কি আপনি ট্রেন ধরবেন, না ফ্রি ট্রেনের টিকিট মিলবে টাইটানিক সিনেমার মতো? বলেন।
ডি নাম্বার কেন ভুল হলো? ইট, ইট দ্বারা কারে বোঝাচ্ছে? এক্সামকে বোঝাচ্ছে। তাহলে ডি নাম্বারটা ভুল কেন? ইয়েস, অ্যান্সার বি হবে। এই প্রশ্নটার উত্তর দিতে পারলে বুঝবো যে তোমরা ইংলিশও বোঝো, গ্রামারও বোঝো। আম্মু, আম্মু চুপ থাকো মা। এই প্রশ্নের উত্তর দিতে পারলে বুঝবো যে ইংলিশও বোঝো, গ্রামারও বোঝো। নয় নাম্বারটা যদি বুঝতে পারো, 9 নম্বরটা যদি উত্তর করতে পারো সঠিকভাবে, তাহলে বুঝবো যে না তুমি ইংলিশও বোঝো, গ্রামারও বোঝো। আর নাহলে গান গাবো, এত কিছু বোঝো আর বড় সেন্টেন্স বোঝো না। বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছে রাখবো এই মনের কথা হাজার, দিয়ে তোমার কাজও রাখবো আজ সারা দিনটাই আমার। তুমি বৃষ্টি হয়ে নামবে, তুমি বৃষ্টি হয়ে নামবে, আর কমলো চিন্তায় আমার, আমি তোমার কাছে রাখবো এই মনের কথা হাজার। দুঃখের বিষয় হচ্ছে যে কয়টা হচ্ছে উত্তর আসছে তাতে একটাও উত্তর নাই। এটা হচ্ছে দুঃখের বিষয়, নাম্বার 1। নাম্বার 2, যে বিষয়টা আন্ডারলাইন কিন্তু অংশ যদি ঠিক থাকে তাহলে ওটাই কারেক্ট, আর যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই তোমাকে চেঞ্জ করতে হবে। আমি যতটুকু দেখতেছি আমার ক্ষুদ্র জ্ঞানে আন্ডারলাইনকৃত অংশে কোনো আন্ডারলাইনকৃত অংশ অবশ্যই ঠিক না। কেন ঠিক না? এবার এই যে বলতেছে হোয়েন, হোয়েন মানে হচ্ছে যখন। এখানে যে শব্দগুলো আছে, এখানে হোয়েন আছে, ওয়ান আছে, ইটস আছে, ইন দিস রেস্টুরেন্ট আছে, ইউ আছে, অফেন আছে, ফাইন্ড আছে, দ্যাট আছে, দা আছে, প্রাইসেস আছে, আর আছে, হাই আছে। বিলিভ মি, যতগুলো শব্দ আছে এগুলো যে তুমি 9, 10 থেকে এ পর্যন্ত জীবনে দেখো নাই এমনটা না। প্রথম কথা হচ্ছে এই ওয়ান। এই ওয়ান মানে আসলে কে? এটা কি তোমার বাবা, না দাদা, না খালু, না ভাই, না চাচা, না মামা, না কে? বলো এই ওয়ানটা আসলে কে? দেখো এই ওয়ানটা কিন্তু যে কেউ, 800 কোটি মানুষের 800 কোটি মানুষের 800 কোটি বা 850 কোটি মানুষের যে কেউ, রাইট? বোঝাতে চাচ্ছি তোমার হাত ধরবো আমি, মজা পাবে আমার বন্ধু, এটা কি হইতে পারে? না। কক্সবাজার যাবে তুমি, মজা পাবো আমি, হইতে পারে? না। বাংলা সিনেমাতে, না মা, বাংলা সিনেমাতে বেশিরভাগই দেখতাম সাবানা খাইতে বৈশা কোনো দিন খাওয়ানোর পরে তার হাঁড়িতে ভাত থাকতো না, এবং মহান একটা উক্তি দিয়ে সান্ত্বনা দিত, তুমি খেলেই আমার খাওয়া। তো আলটিমেটলি এগুলো সিনেমাটিক ডায়লগ, এগুলোর কোনো বাস্তব ভিত্তি নাই। খাবার খেলে তোমার পেটে যাবে, আমার পেট ভরবে, এমনটা ভাবার কোনো সুযোগ নাই। এই ওয়ান মানে হচ্ছে যে কেউ। অর্থাৎ আমি এখন ক্লাস নিচ্ছি, মিরপুর 10-এ একটা ভালো রেস্টুরেন্ট আছে আলবারাকা, আলবারাকাতে একজন খাতে যাবে, আর আমি দেখবো ফাইন দ্যাট দ্য প্রাইসেস আর হাই। তোমার বাবা বাজারে গেছে, জিজ্ঞাসা করছে পেঁয়াজের দাম কত, দোকানদার বললো 300 টাকা কেজি, আর তুমি ঘরে বসে ফেসবুক টিপতে টিপতে ফিল করবা পেঁয়াজের দাম 300। হয় একজন খেতে যাবে, ওই একজন বুঝবে দাম বেশি, তুমি খেতে যাবা, তুমি বুঝবা দাম বেশি, নামিরা খেতে যাবে, সে বুঝবে দাম বেশি। এখানে ওয়ান দিলে এখানেও তোমাকে ওয়ান দিতে হবে, আবার এখানে ইউ দিলে এখানেও তোমাকে ইউ দিতে হবে। এখানে তুমি যদি নামিরা দাও তাহলে এখানে তোমাকে সি দিতে হবে। এখানে যদি আব্দুল্লাহ দাও তাহলে এখানে তোমাকে হি দিতে হবে। সহজ কথা, সিম্পল কথা, অ্যান্সার হচ্ছে ডি, সরি সি, ডি না সি। অ্যান্সার 100% সি। যদি দুটাই ওয়ান থাকতো
তাহলে অবশ্যই আমরা অ্যান্সার দিতাম 1। মানে অপশন এ তে যদি এর জায়গায় 1 থাকতো, হ্যাঁ দাও দাও, আমি অফ করছি, দাও দাও। কথা বুঝাইতে পারছি? উত্তর সি হবে, সি। থ্যাংক ইউ। এগুলো বুঝতে হবে ভাই। ইংলিশ মানে দেখবো, গ্রামার দেখবো আর ঝালা উত্তর করব, ইংলিশটা এমন না ভাই। দেখার সাথে সাথে উত্তর করব, ইংলিশটা আসলে এমন না। অনেস্টলি স্পিকিং এগুলো বুঝতে হবে ধীর স্থির ভাবে। হ্যাঁ শাকিল শুভ, রং হলে তো বকা শুনতে হবে। মানে আপনার বকা তো হচ্ছে আপনার গায়ের উপর কঠিন বোঝা, বোঝেন নাই? আপনার চামড়া তো পাতলা, আমার বকা তো সাপের বিষ, দ্রুত আপনার শরীরে সরাই পড়বে আর আপনি মরে যাবেন। মেন্টালিটি গ্রো আপ করেন। বড় ভাই টিচার হিসেবে বকা দিতেই পারি। 500 টাকা নিয়ে তো আমাকে কিনে নেন নাই, তাই না? আপনাকে লুতুপুতু বাবু সইনা গুলু গুলু সইনা ময়না, এই যে ইউ হবে ইউ হবে, ওয়ান হবে ওয়ান হবে, এবার পড়ানো যায়? এবার পড়ানো সম্ভব না ভাই, এভাবে পড়ানো যায় না। আসেন আমরা এবার একটু রিলেটিভ প্রোনাউন নিয়ে কথা বলবো। রিলেটিভ প্রোনাউন খুবই গুরুত্বপূর্ণ। রিলেটিভ প্রোনাউন, আচ্ছা রিলেটিভ প্রোনাউনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন প্রথম কথা লিখেন, রিলেটিভ প্রোনাউন হলো, রিলেটিভ প্রোনাউন হলো এমন একটি প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হলো এমন একটি প্রোনাউন যা একটি নাউন বা প্রোনাউন এর, যা একটি নাউন বা প্রোনাউন এর পরে বসে উক্ত নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের ন্যায়, কনজাংশনের ন্যায় দুটি বাক্যকে যুক্ত করে, কনজাংশনের ন্যায় দুটি বাক্যকে যুক্ত করে। কথা ক্লিয়ার? আচ্ছা রিলেটিভ প্রোনাউন হলো এমন একটি প্রোনাউন যা, ভালো করে খেয়াল করে দেখেন, রিলেটিভ প্রোনাউন হলো এমন একটি প্রোনাউন যা একটি নাউন বা প্রোনাউনের কোথায় বসে? পরে বসে। এটা গুরুত্বপূর্ণ। রিলেটিভ প্রোনাউন একটা নাউন বা প্রোনাউনের পরে বসে।
বসে কি করে? উক্ত নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের ন্যায় দুটি বাক্যকে যুক্ত করে। ভালো করে খেয়াল করে দেখেন, কনজাংশনের ন্যায় দুটি বাক্যকে যুক্ত করে। আলহামদুলিল্লাহ। ওকে, রিলেটিভ প্রোনাউন কোনগুলো, এগুলো নিয়ে কথা বলেছি আমরা এর আগে। সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। নাউনের প্রশ্ন সলভ করতে গিয়ে আপনাকে দেখাইছিলাম, মনে থাকার কথা, সবগুলো ডাব্লিউএইচ মানে কিন্তু রিলেটিভ প্রোনাউন নয়। মাহমুদুল হাসান, ক্লাস 8টা নামাজ 15-তে ভাই, ক্লাস থাকে রেকর্ড, আপনি পরে এসে দেখেন না ভাই। মানে অ্যাবসলিউটলি ভোগাস টাইপের কথাবার্তা ভাই। পৃথিবীর সব কাজ কি আপনি কি ডেটিং ও রুম ডেটিং কি একসাথে করেন? বা আপনি প্রেমও কি একসাথে করেন? সবাই খাইতে কি একসাথে বসেন? প্লিজ গো, যান আপনি নামাজে, রেকর্ড ক্লাস দেখবেন ভাই, আমাকে কেন অপরাধী বানাচ্ছেন? রিলেটিভ প্রোনাউন হচ্ছে আপনার হু, এরপরে লিখেন হচ্ছে হোম, এরপরে লিখেন হচ্ছে হুইস, এরপরে লিখেন হোয়াট, এরপরে লিখেন দ্যাট, এরপরে লিখেন হচ্ছে বাট। কথা ক্লিয়ার? এরপরে হচ্ছে দেখেন এই যে বাট, এই বাটটা বক্স করবেন, 3টা স্টার দিবেন, কারণ এটা 6টা পার্টস অফ পিসের মতো কাজ করে। এটার বিস্তারিত আলোচনা করব। আল্লাহ দোহাই ভাই, প্লিজ আমাকে গুনাহগার বানায়েন না যে আমার কারণে আপনি জামাতে নামাজ পড়তে পারতেছেন না। এই গুনাহগার আমারে অন্তত বানায়েন না। এমনি জীবনে অনেক গুনাহ আছে, বিনয়ের সাথে বলি প্লিজ। ক্লাস রেকর্ড থাকবে, 1 ঘন্টা দেখছেন, নামাজ পড়ে এসে দেখে নেন। রিলেটিভ প্রোনাউন 6টা, হু, হুম, হুইস, হোয়াট, দ্যাট, আরেকটা কি বাট। প্রত্যেকটার ব্যাপারেই আমরা বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার ছোট্ট একটা বাক্য লিখবেন সবাই, সেটা হচ্ছে আব্দুল্লাহ হু লিভস ইন ঢাকা ইজ এ গুড বয়। আব্দুল্লাহ হু লিভস ইন ঢাকা ইজ এ গুড বয়। মানে না মানে, বাস্তবতা হচ্ছে ইজ হচ্ছে ভার্ব, আর এই ইজ এর সাবজেক্ট হচ্ছে আপনার বেসিকলি আব্দুল্লাহ। কি এবার খেয়াল করে দেখেন, হু লিভস ইন ঢাকা, কথা হচ্ছে হু দ্বারা কারে বোঝাচ্ছে? আব্দুল্লাহকে বোঝাচ্ছে, রাইট? হু দ্বারা কারে বোঝাচ্ছে? আব্দুল্লাহকে বোঝাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে একটু ভাবতে হবে। হু, এই যে দেখেন হু সংজ্ঞার সাথে মেলান। রিলেটিভ প্রোনাউন এমন একটা প্রোনাউন যা একটা নাউন বা প্রোনাউনের পরে বসে। তাহলে হুটা কার পরে বসে আছে? একটা নাউনের পরে বসে আছে, বসে উক্ত নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের ন্যায় দুটি বাক্য বা দুটি ক্লজকে যুক্ত করে। আমার মনে হয় এই সংজ্ঞাটা যদি আমি হু এর উপর বসাই, তাহলে এই হুটাকে আমরা নির্দ্বিধায় বলতে পারি রিলেটিভ প্রোনাউন। ডান? হুটাকে আমরা অনায়াসে রিলেটিভ প্রোনাউন বলতে পারি, ইয়েস কিনা? আচ্ছা, যদি ইয়েস হয় তাহলে দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে আব্দুল্লাহর পরিচয়টা আমরা জানি। রিলেটিভ প্রোনাউন এর পূর্বে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে একে বলা হয় পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট। খুবই গুরুত্বপূর্ণ, একে বলা হয় পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের পূর্বে, খুবই গুরুত্বপূর্ণ এটা,
রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে একে পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট বলা হয়। প্রশ্ন হচ্ছে, যে কোনো নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলা যাবে? বলেন তো ভাই। যে কোনো নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলা যাবে? আমি বললাম রহিম, একে অ্যান্টিসিডেন্ট বলা যাবে না। রাস্তাঘাটে দেখলে হ্যাঁ শাকিল লেখা যায়, সমস্যা নাই, কমা দেয়া যায়, সমস্যা নাই। রহিম একে অ্যান্টিসিডেন্ট বলা যাবে? রাস্তাঘাটে যে কোনো মেয়েকে দেখলে আমার বউ বলা যাবে? ধরেন আমি হচ্ছে ক্লাস নিচ্ছি মিরপুর 10-এ, বাসা থেকে বের হওয়ার সময় দেখলাম যে আমার ওয়াইফ একটা ড্রেস পরে আছে, বের হওয়ার পরে দেখতেছি আমার সামনে একটা মেয়ে হেঁটে যাচ্ছে সেম ড্রেসে, আমি যদি পিছন থেকে যে ধরায় ধরি এইটা আমার বউ, এরপরে কি জুতা বৃষ্টি শুরু হবে না? অবশ্যই হবে। তাহলে তাহলে এই যে আব্দুল্লাহ লিখতেছেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ নিচে সবাই লিখেন অ্যান্টিসিডেন্ট। আব্দুল্লাহ নিচে সবাই লিখেন অ্যান্টিসিডেন্ট। কথা ক্লিয়ার? আব্দুল্লাহ নিচে সবাই লিখেন অ্যান্টিসিডেন্ট। কেমন? এবার যে কাজটা করবেন সেটা হচ্ছে, আচ্ছা, এবার যে কাজটা করবেন সেটা হচ্ছে লিখেন, দ্বিতীয় লাইন লিখেন যে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট না থাকলে, অ্যান্টিসিডেন্ট না থাকলে এদেরকে, অ্যান্টিসিডেন্ট না থাকলে এদেরকে রিলেটিভ প্রোনাউন, অ্যান্টিসিডেন্ট না থাকলে এদেরকে রিলেটিভ প্রোনাউন বলা যাবে না। অ্যান্টিসিডেন্ট না থাকলে এদেরকে রিলেটিভ প্রোনাউন বলা যাবে না। এরা হবে কনজাংশন। এই যে মূল খেলাটা হচ্ছে এখানেই, এরা হবে কনজাংশন। কথা বুঝাইতে পারছি? অর্থাৎ অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউন ওতপ্রোতভাবে জড়িত। আমি যদি কোনো নাউনকে অ্যান্টিসিডেন্ট বলতে চাই, কোন নাউনকে যদি অ্যান্টিসিডেন্ট বলতে চাই, তারপরে একটা হু তথা রিলেটিভ প্রোনাউন দরকার। আবার দেখেন, হুকে যদি আমি রিলেটিভ প্রোনাউন ডাকতে চাই তাহলে অ্যান্টিসিডেন্ট থাকা দরকার। অর্থাৎ দুইজনের অস্তিত্ব, যেমন বাংলাদেশে ধরেন লাস্টের শেখ হাসিনার যে আমলটা, শেখ হাসিনার সরকার এবং পুলিশের অস্তিত্ব, বিশেষ করে তাদের যে আওয়ামী লীগের সিন্ডিকেট বা যে পুলিশগুলো আওয়ামী পন্থী, সরাসরি আওয়ামী লীগের একদম তাবেদারি, একদম আওয়ামী লীগের কথা মতো চলছে। তো এদের দুজনের অস্তিত্ব নির্ভর করতেছিল আওয়ামী লীগ থাকলে আমরা থাকবো, আমরা থাকলে আওয়ামী লীগ থাকবো। একজন যদি পতন হয় আরেকজন অটোমেটিক পতন হয়ে যাবে, ইন্টারকানেক্টেড। যেমন একটা গান আছে, ধন্য হয়েছি অগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। তো ধন্য কিন্তু একা একা হওয়া যায় না, আপনি নিজে নিজে জড়াই ধরবেন, ইউ ডোন্ট গেট এনি ফিলিংস, আপনি কোনো ফিলিংস পাবেন না। দুইজন দুইজনকে জড়াই ধরলেই কিন্তু একটা ফিলিংস কাজ করে, এটা হচ্ছে রিয়ালিটি। সো অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন তাদের নিজেদের অস্তিত্বের জন্য তারা একে অন্যের প্রতি গুরুত্বপূর্ণ। কথা বুঝাইতে পারছি? অ্যান্টিসিডেন্ট ছাড়া রিলেটিভ প্রোনাউনের অস্তিত্ব নাই, আবার রিলেটিভ প্রোনাউন ছাড়া অ্যান্টিসিডেন্টের কোনো অস্তিত্ব নাই। যদি এমনটাই হয়, খেয়াল করে দেখেন, যদি বিষয়টা এমনটা হয় তাহলে আমরা যেখানে বলতে পারি সেটা হচ্ছে আই নো দা বয়, I know the boy whom you love, তুমি যাকে ভালোবাসো আমি চিনি। I know the boy। মাসুদ মিয়াজি কি যে বলেন, কত কিছুই তো বলি, যে কথা বলে সে ভুল করে, যে কাজ করে সে ভুল করে। যে কাজ করে সে ভুল করে।
তাহলে এখানে এখানে বলেন তো হোমটা কি, এখানে হোমটা কি, কনজাংশন না রিলেটিভ প্রোনাউন? হোম দ্বারা কারে বোঝাচ্ছে? দা বয়। দা বয় হচ্ছে আপনার অ্যান্টিসিডেন্ট, সো এটা অবশ্যই হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন। কিন্তু যদি এই বাক্যটাই বলতাম যে আই নো হোম, আই নো হোম ইউ লাভ, খেয়াল করে দেখেন, আই নো হোম ইউ লাভ, আই নো আমি জানি, হোম ইউ লাভ, দেখেন এখানে নোটা আছে হচ্ছে ভার্ব, আর ভার্ব কখনোই অ্যান্টিসিডেন্ট হতে পারে না, পারে না, পারে না। ভার্ব নেভার বি অ্যান্টিসিডেন্ট, ভার্ব কখনোই অ্যান্টিসিডেন্ট হয় না। সো এই যে হোম, এই হোমটা হচ্ছে কনজাংশন, এই হোমটা হচ্ছে কনজাংশন। ভালো করে মাথায় রাখেন, প্রাসঙ্গিক ভাবে এত বিস্তারিত আপনাকে কেউ শেখাবে না। যদি আমি আপনাকে বলি প্রথম বক্স, সেটা হচ্ছে হু, এরপরে হচ্ছে আপনার হোম, এরপরে আপনার হুইস, এরপরে হচ্ছে আপনার হোয়াট, এদের কথা যদি বলি তাহলে এরা হচ্ছে, এরা প্রোনাউন, কোনো সন্দেহ নাই, এরা প্রোনাউন, এরা প্রোনাউন। প্রশ্ন করলে এই চারটা দ্বারা, প্রশ্ন করলে এরা, প্রশ্ন করলে এরা ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্ন করলে এরা ইন্টারোগেটিভ প্রোনাউন। ভালো করে খেয়াল করে দেখেন, প্রশ্ন করলে এরা ইন্টারোগেটিভ প্রোনাউন, রাইট? প্রশ্ন করলে। এবার যদি বলি আরেকটা বক্স, হু, এরপরে হুম, এরপরে হুইস, এরপরে হোয়াট, এরপরে হচ্ছে আপনার দ্যাট, এরপরে হচ্ছে আপনার বাট। খেয়াল করেন, এই যে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে এগুলো 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 বাক্য, এগুলো বাক্য যুক্ত করলে, এগুলো বাক্য যুক্ত করলে এবং অ্যান্টিসিডেন্ট থাকলে, অ্যান্টিসিডেন্ট থাকলে, এগুলো বাক্য যুক্ত করলে এবং অ্যান্টিসিডেন্ট থাকলে এরা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। ভালো করে খেয়াল করে দেখেন, এগুলো বাক্য যুক্ত করলে এবং অ্যান্টিসিডেন্ট থাকলে এরা রিলেটিভ প্রোনাউন। যদি এমনটা হয়, এরা এরা বাক্য যুক্ত করলে, এরা বাক্য যুক্ত করলে এবং অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট না থাকলে, না থাকলে এরা, এরা কনজাংশন, কনজাংশন। কথা ক্লিয়ার প্লিজ? এ পর্যন্ত বুঝাইতে পারছি কিনা বলেন? এ পর্যন্ত মাথায় ঢুকছে কিনা বলেন? এ পর্যন্ত মাথায় ঢুকছে? আচ্ছা, এবার আসেন লাস্ট ওদের ব্যাপারে বলি, ওদের চারজনের ব্যাপারে বলি। সেটা হচ্ছে হোয়েন, এরপরে হচ্ছে হাউ, এরপরে হোয়াই, এরপরে হোয়ার। এই চারজন, এরা হচ্ছে বেসিকলি অ্যাডভার্ব, এরা বেসিকলি অ্যাডভার্ব। এগুলো দ্বারা, এগুলো দ্বারা, এগুলো দ্বারা প্রশ্ন করলে, এগুলো দ্বারা প্রশ্ন করলে এরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এগুলো দ্বারা প্রশ্ন করলে এরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এগুলো দ্বারা প্রশ্ন করলে এরা কি অ্যাডভার্ব? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যেমন খুবই সিম্পল,
Where have you come from? Where have you come from? তুমি কোথা থেকে আসছো? এগুলো দ্বারা বাক্য যুক্ত করলে এবং অ্যান্টিসিডেন্ট থাকলে এরা রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ শব্দটা মানে হচ্ছে আপনার অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। রিলেটিভ শব্দটা মানে হচ্ছে আপনার অ্যান্টিসিডেন্ট থাকতে হবে, মাস্ট। তাহলে হোয়ারটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হোয়ারটা অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কথা বুঝাইতে পারছি? এরপরে লিখেন আই নো দা প্লেস। আমি জায়গাটা চিনি। হোয়ার, যেখানে। হি লিভ, সে বাস করে। এই যে দা প্লেস অ্যান্টিসিডেন্ট হোয়ার রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব তথা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারাও বাক্য যুক্ত করা যায়। হ্যালো, আর 2 মিনিট সময় দেন, আমার ক্লাস শেষ। আচ্ছা, এবার লিখেন যে এগুলো দ্বারা বাক্য যুক্ত করলে এবং অ্যান্টিসিডেন্ট না থাকলে, এগুলো দ্বারা বাক্য যুক্ত করলে এবং অ্যান্টিসিডেন্ট না থাকলে এরা কনজাংশন। এগুলো দ্বারা বাক্য যুক্ত করলে এবং অ্যান্টিসিডেন্ট না থাকলে। জয়দেব রয়, এটা হচ্ছে ক্লজের ক্লাসে এই আলোচনাটা, রিডিউস ক্লজ। এটা ক্লজের ক্লাসে আমরা শিখবো, সে পর্যন্ত তোমাকে ধৈর্য রাখতে হবে। প্রোনাউনের ক্লাসে এটা শিখবো না। তুমি চাইলে আমাকে নক করো, আমি সেই ক্লাসে অ্যাড করে দিব। তাহলে এগুলো দ্বারা বাক্য যুক্ত করলে এবং অ্যান্টিসিডেন্ট না থাকলে এরা হবে কনজাংশন। কথা ক্লিয়ার? যেমন লিখতে পারেন আই নো, আমি জানি। হোয়ার হি লিভস, আমি জানি সে যেখানে বাস করে। এই হোয়ারের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, এই হোয়ারটাই হচ্ছে কনজাংশন। কথা ক্লিয়ার? আল্লাহ হাফেজ। 8:30টায় ক্লাস আছে, শোনেন, মাইন্ড করেন না। আপনি নামাজে যাচ্ছেন, আপনি বলতে পারেন স্যার ভাই অন্যদিন দেখা হবে, নামাজে যাচ্ছি। স্যার ক্লাস অফ করে দেন, নামাজে যাবো। প্লিজ নেভার কমান্ড আ টিচার। ইউ হ্যাভ নো রাইটস টু কমান্ড এ টিচার। আপনি একজন টিচারকে কমান্ড করতে পারেন না। 510 টাকা দিয়ে আমাকে কিনে ফেলছেন, এটা ভাবার কোনো সুযোগ নাই। সিম্পল, সবার মনের মতো হইতে পারবো না, এটা হওয়ার বৃথা চেষ্টাও আমি করি না। আল্লাহ হাফেজ।